তুমি 27 দিন আঘরীদের সাথে কাটিয়েছো। হ্যাঁ, তো তোমার চোখ দিয়ে আমরা আজকে এই বিষয়গুলোকে ছোট ছোট করে ক্র্যাক করার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। ক্র্যাক তো কিছু হয় না, জানার চেষ্টা করব। 27 দিন তুমি যখন কাটালে, এই অঘোর বা আঘোরী এই বিষয়টা তোমার চোখে কি? আমি এই 27 দিন যখন কাটিয়েছি, আমার একটা খুব বিরাট ভাগ্য হয়েছিল। কারণ জেনারেলি অঘোরতন্ত্রে গুরু খুঁজতে হয়, আর যদি গুরু খুঁজে না পাওয়া যায় তাহলে কাল ভৈরবকে গুরু মানতে হয়, যে বেনারসের তিনি হলেন রক্ষাকর্তা। কিন্তু ঘটনা হলো যে আমি যখন কামাখ্যা যাই, আমার কামাখ্যায় এই গুরুর সঙ্গে দেখা হয়। আচ্ছা। এবং তিনি আমাকে তাদের ডেরায় নিয়ে যান। এবং ঘটনাচক্রে আমার মনে আমার গুরুই আমাকে বলেছিলেন যে गुरु जैसे शिष्य जैसे गुरु को ढूंढता है, वैसे गुरु भी शिष्य को ढूंढता है। মানে গুরুও শিষ্যকে খোঁজে। এবং এই পৃথিবীতে ওনার বক্তব্য অনুযায়ী পৃথিবীতে কিছু কিছু সংযোগ ঘটে যাতে গুরু শিষ্যের দেখা হয়ে যায়। সেটা যে কোনো ক্ষেত্রেই কিন্তু তাই। তো আমার সঙ্গে তাদের দেখা হয় এবং তার দেখা হয় এবং তিনি আমাকে তাদের ডেরায় নিয়ে যান। আমি 27 দিন থাকার পরে উনি আমাকে বলেন যে তোর এখানে থাকার কোনো দরকার নেই, তুই সংসারে চলে যা, মানে সংসার তোর জন্য অপেক্ষা করছে, এই কথাটাই বলেন বিভিন্ন ওয়েতে। বাট যেটা আমি বুঝলাম সেটা হলো, প্রথম কথা, বাইরে থেকে দেখতে গেলে অঘরীদের বা অঘোরতন্ত্রকে এমনভাবে দেখা হয় যে সেটা খুব একটা হিংস্র ব্যাপার, সেটা খুব একটা কি বলবো, একটু একটু অফ দ্য মেন স্ট্রিম, একটা এমন লোকজন যাদেরকে ছোঁয়া যাবে না, বা যারা মাংস খায়, যারা খুব মানে ক্যানিবল টাইপের, এই ধরনের ভাবা হয়। কিন্তু আলটিমেট বক্তব্যটা হলো শান্ত, সেটা হলো যে এই পৃথিবীতে প্রত্যেকটা স্পিরিচুয়াল শাখা আসলে কিন্তু একটা দিকেই দিক নির্দেশ করে, সেটা হলো মোক্ষ। তো আমি অঘোরতন্ত্রের যেটা বেসিক বুঝলাম সবচেয়ে আগে, সেটা হলো যে অঘোরতন্ত্র হোক বা যে কোনো তন্ত্র হোক বা যাই হোক, এই অঘোরতান্ত্রিকদের ক্ষেত্রে আমি যেটা প্রথম বুঝতে পারলাম যে এরা একটা জিনিসকে মেনে চলে, সেটা হলো সূচি আর অসুচি বলে কিছু নেই। কেন? এটার কারণটা আমি জিজ্ঞেস করেছিলাম। আমার গুরু আমাকে বলে যে মানুষের মধ্যে যদি, মনুষ্য শরীরের মধ্যে যদি ঈশ্বর বাস করে, তাহলে এই মনুষ্য শরীরে যা যা আছে তা সবই ঈশ্বরের কাছাকাছি। এই পৃথিবীতে ঈশ্বর যা যা সৃষ্টি করেছেন সেই সবই ঈশ্বরের সৃষ্ট। তার মানে আমরা যেটাকে উচ্ছিষ্ট বলি, আমরা যেটাকে নোংরা বলি, সেটাও তো পৃথিবীরই একটা অংশ। এরা এই বিভেদটাকে মিটিয়ে দিতে পছন্দ করে, বা এদের ফিলোসফিটাই তাই যে এরকম কোনো বিভেদ থাকবে না। এটা হলো প্রথম একটা জিনিস যেটা আমি প্রথম বুঝতে পারলাম। তারপরে অবভিয়াসলি অঘোরতন্ত্রের তো সেই অর্থে কোনো ঐতিহাসিক জায়গা ভাবা যায় না। যখন 8ম শতাব্দীর কাছাকাছি ধর শিবের সাধনা খুব শুরু হওয়া, মানে শিবের সাধনা বা শৈবটা খুবই একটা কি বলবো উঠে আসা শুরু করে, সেই সময় বোধহয় অঘোরতন্ত্রের সূচনা। কিন্তু আমি এদের সঙ্গে থাকার পরে তখন থেকে আমি যতটুকু আমার স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বোঝার চেষ্টা করেছি বা আমি জানার চেষ্টা করেছি অঘোরতন্ত্রদের, ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা কিন্তু অতটা ওরকম নয়। তারা মরার খুলিতে মদ খায়, দ্যাট ইজ ট্রু, আমিও খেয়েছি, কিন্তু সেটা তারা শুধু পাত্র হিসাবেই ব্যবহার করে। তার কারণ হলো তাদের মনে হয়, তাদের বক্তব্য হলো কপাল যে জায়গাটা মানুষের, এইখানটা এই পুরো এইটা তো শিবের ত্রিনেত্র ধারণের জায়গা, যেটাকে খুব পাওয়ারফুল জিনিস হিসেবে মনে করে। তো সেই কারণে তাদের মনে হয়, তাদের কিছু কিছু পার্টিকুলার অঘরীদের মনে হয় যে সেইটা তাদের পাত্র হিসেবে ব্যবহার করলে খুব একটা পাওয়ার তাদের জেনারেট করতে পারে তাদের ভেতরে। এরকম ছোট 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 কিছু জিনিস জানতে পারলাম। কিন্তু প্রধানত যেই নিয়ে আমার গুরুর সঙ্গে আমার কথা হতো, সেটা কিন্তু এই ফিলোসফি, সেটা কিন্তু এই স্পিরিচুয়াল ফিলোসফি। আমাদের শরীরের ভেতরের আমাদের আত্মা, যেটাকে কনসিয়াসনেস বলা যেতে পারে, এবং তার মুক্তি বা মোক্ষের কথা, এইটাই কিন্তু পুরো বিষয়টা জুড়ে আমাদের মধ্যে বেশিরভাগ সময় কথা হচ্ছে। এবং রিপু দমনের উপায় কি কি, রিপু কিভাবে দমন করতে অঘরীরা বলে না যে তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে। ওদের বক্তব্য হলো ভোগ করতে থাকো, ভোগ করতে করতে এমন একটা জায়গা আসবে যেখানে তোমার ভোগের ইচ্ছাটা চলে যাবে, তখন তোমার একটা ডিট্যাচমেন্ট তৈরি হবে।
সো এই অ্যাটাচমেন্ট আর ডিট্যাচমেন্ট থিওরিটাই হলো আমার প্রধান শিক্ষা বলতে পারি অঘরীদের থেকে। অনেকগুলো কোয়েশ্চেন মাথায় আসছে, হ্যাঁ, এক এক করে জিজ্ঞেস করি। প্রথমে গুরু নিয়ে যখন বলছি, গুরুর বিষয়টাই জিজ্ঞেস করি যে একটা গুরু তার শিষ্যের মধ্যে কিছু কোয়ালিটিস দেখে। একটা শিষ্য, তুমি তো একজন শিষ্য, তুমি গুরুর মধ্যে কি কি দেখেছিলে? কোয়ালিটিস বলছি না, মানে তুমি কি দেখেছিলে? আমি শুধু দেখেছিলাম একটা চোখ, যে চোখটার মধ্যে যে তেজটা আছে, যে আমাকে জাস্ট বলে যে, আমি হিন্দিতে বলছি না, হিন্দিতে উনি হিন্দি ভাষী, আমাকে, আমি বাংলাতেই বলছি, যে আমাকে শুধু তাকিয়ে বলে যে কি খুঁজছিস তুই? তা আমি খুব ক্লিয়ারলি উত্তরটা দিতে পারি না। এবং এই লোকটা যখন আমার সঙ্গে কথা বলে, বেসিক কথা, কী করছিস, কোথা থেকে এসছিস, কী করিস, কেন গেরুয়া পরে আছিস, আমি তো সন্ন্যাস নিয়েছিলাম লিটারালি, কেন গেরুয়া পরে আছিস, গেরুয়ার মানে জানিস, নিজের শ্রাদ্ধ করেছিস, নিজেকে সন্ন্যাসী বলার আগে নিজের শ্রাদ্ধ করতে জানিস, এই সমস্ত কথাবার্তা বলতে 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 ও আমাকে বলে যে, তুই কি সত্যি কিছু খুঁজছিস নাকি পালাচ্ছিস? তো এই ধরনের কথাবার্তা হতে হতেই একটা পয়েন্টে উনি বলেন যে, যদি তোর মনে হয় যে তোর জানতে ইচ্ছা করছে তুই আসলে কিছু খুঁজছিস না পালাচ্ছিস, তাহলে চল। এবং আমি এক্স্যাক্টলি জানি না আমি কেন রাজি হলাম, আমার কিছু করার ছিল না, আমি তো খুঁজেই বেড়াচ্ছি। এবং তিনিও কেন বললেন আমি কিন্তু জানি না। পরে আমাকে একটা সময় বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম আমার মধ্যে কি দেখেছিলেন, তো উনি বলেছিলেন একটা ইনোসেন্স দেখতে পেয়েছিলেন, যে একটা লস্ট মানুষ যে ইনোসেন্টলি কিছু একটা জানার চেষ্টা হচ্ছে। তো আমি তো দেখেছিলাম যে একটা চোখ, যে চোখটার মধ্যে একটা আসল তেজ আছে, যে তেজটা জোর করে ক্রিয়েট করা না। যেসব তান্ত্রিকদের আমরা দেখি বা যেই সমস্ত স্পিরিচুয়াল গুরুদের আমরা দেখি, অনেক সময় বুঝতে পারি আমরা তারা হয়তো সঠিক নয়, তারা ফেক করছে, বাট ওটার মধ্যে আমি একটা অদ্ভুত সত্যি দেখতে পেয়েছিলাম, যে কারণে আমি ওনাকে চুজ করি। 27 দিন যখন তুমি ওখানে ছিলে, হ্যাঁ, সেখানে মানে দেখো, একটা জীবন তুমি ছেড়ে গেছো, তারপর তুমি সন্ন্যাস নিয়েছো, কিন্তু তারপর তুমি অন্য আর একটা দিকে যাচ্ছ, ওকে, তন্ত্রমার্গে। তো এই 27টা দিন তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ছিল না, কিন্তু আমি ওদের জন্য টুকটাক কাজ করতাম, যদি সেই অর্থে বলিস তাহলে ইন্টার্ন হিসেবে কাজ করতাম। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।